নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা একটু ভিন্ন, কারণ আমরা আজকে নিয়ে এসেছি যে পিএসসি দ্বারা যে অধ্যাপক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ হয় সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পাবলিক সার্ভিস কমিশনের যে সহকারী অধ্যাপক এবং সহকারী শিক্ষক নিয়োগ করা হয় সেই বিষয়ে যদি আমি একটু আলোচনা করি, এবং সেখানকার কী পরীক্ষার নিয়োগ পদ্ধতি রয়েছে এবং তার সিলেবাস কী বাংলা বিষয়ে, সেটা আমরা সব কিছুই আলোচনা করব। এবং আমরা এখানে দেখব যে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, কত নম্বরে বিভাজিত নম্বর, এবং কারা কারা পরীক্ষাটা দিতে পারবে, কারা কারা দিতে পারবেন না, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। এবং পুরো সিলেবাসটাকেও আমরা বিশদে আলোচনা করব, এবং তার পাশাপাশি আমরা দেখে নেব যে এর পরীক্ষার প্রশ্নের ধরনটা কীরকম, যাতে আমরা নেটের পাশাপাশি আমরা পিএসসির জন্য প্রস্তুতি নিতে পারি। তাহলে চলুন দেরি না করে আজকে দেখি যে কিভাবে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে সহকারী অধ্যাপক এবং শিক্ষকের পরীক্ষাটা আছে সেটা নেয়। এখানে দেখুন, পুরো আমি যে সিলেবাসটি রয়েছে আর কি, ওদের নোটিশটা রয়েছে, সেই নোটিশটা ডাউনলোড করেছি এবং আপনাদের সামনে রাখা হয়েছে। যে এখানে পুরো 20টি যে বিষয় রয়েছে সেই 20টি বিষয়ের এখানে সাবজেক্ট এর সিলেবাস এখানে দেওয়া হয়েছে। এবং সবার প্রথমেই এখানে আমরা বেঙ্গলি দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করে রেখেছি। খুবই দুঃখের বিষয় যে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি ওয়েবসাইটে বাংলার সিলেবাসটি হাতে লেখা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো প্রিন্ট আউট করা আছে, এগুলো ফটো তুলে ওখানে ওইভাবেই সেট করা আছে। তা বাংলার সিলেবাসটা দেখার আগে আমরা দেখে নিই যে কীভাবে নম্বর বিভাজিত হচ্ছে এবং পরীক্ষাটা আমরা কিভাবে দিতে পারবো। দেখুন, এখানে স্কিম অফ এক্সামে বলা হয়েছে যে টাইপ অফ এক্সামিনেশান এমসিকিউ টাইপ টেস্ট হবে। দ্য টেস্ট উইল বি টেকেন ইন 2 পার্টস ইন ডিফারেন্ট সেশন। পার্ট 1-এ থাকবে ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে ফার্স্ট পেপারটা আমাদের পুরোটাই ইংলিশে দিতে হচ্ছে এবং সেখানে গ্রামাটিক্যাল পার্টও থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেসগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে এবং এখানে থাকছে 30 নম্বর। ঠিক আছে। এবং পার্ট 2-এ আমাদের রিলেভেন্ট সাবজেক্টটা দিতে হচ্ছে, যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টে সে পার্ট 2-এর পরীক্ষাটা দেবে। এবার এখানে একটা তফাৎ রয়েছে, এর আগে যখন 2022-এর আগে যখন পরীক্ষা হয়েছে পিএসসি, তখন সেখানে শুধু সাবজেক্টের পরীক্ষাই দিতে হতো। এই পার্ট 1-এর যে পরীক্ষাটা, এই পার্ট 1-এর পরীক্ষাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্টটা ছিল না, শুধুমাত্র এই পার্ট 2টাই ছিল। কেমন? কিন্তু এখন যেহেতু কম্পিটিশান বেড়ে গেছে, সেই জন্য পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভাগে পিএসসিকে ভাগ করা হয়েছে পরীক্ষাটাকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি নং অফ কোশ্চেন্স 100 থাকছে, 30 কোশ্চেন অন ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 1 অ্যান্ড 70 কোশ্চেন্স অন রিলেভেন্ট সাবজেক্ট। অর্থাৎ 30টি প্রশ্ন থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ গ্রামার ইংলিশ পার্ট থেকে, এবং 70 নম্বর থাকছে আপনাদের রিলেভেন্ট সাবজেক্ট থেকে। তাহলে ফুল মার্কসের এখানে কথা বলা হয়েছে, পার্ট 1-এ 30, পার্ট 2-এ 70 এবং টোটাল 100 মার্কে পরীক্ষা হচ্ছে। এবং যে কথাটি এখানে বলা হয়নি সেই কথাটি এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং প্রশ্ন হয়। পিএসসি যত পরীক্ষা নেয় সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং প্রশ্ন থাকে। ঠিক আছে, এখানে উল্লেখ করে দেওয়া হয়নি, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি কথাটি বলে দিলাম। এবং পরীক্ষার জন্য ডিউরেশন কত থাকছে, সময় কত থাকছে? পার্ট 1-এর জন্য 30 মিনিট থাকছে এবং পার্ট 2-এর জন্য 75 মিনিট থাকছে। অর্থাৎ পুরো 1.5 ঘন্টায় 1 ঘন্টা 15 মিনিটের একটা পরীক্ষা হচ্ছে, 15-20 মিনিটের একটা পরীক্ষা হচ্ছে, 75 আর 30 115 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা হচ্ছে। কেমন? তাহলে এই যে পুরো পরীক্ষাটার সিস্টেমটা রয়েছে, এখানে আমরা এই 70 নম্বর আগে 100 নম্বরে ছিল এবং এই 100 নম্বরকে প্রথমে ভাগ করা হতো 50, 30, 30 করে। আমরা সিলেবাসটা একটু দেখে নিচ্ছি। এবার তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে কারা কারা এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য। যারা নেট সেট পাস করেছেন তারা সকলেই এই পরীক্ষাটা দেওয়ার জন্য যোগ্য। সেখানে পিএইচডির কোনো জায়গা নেই, এমফিলের কোনো জায়গা নেই, বা আপনাদের অন্য কোনো যে কোয়ালিফিকেশান আছে সেগুলোরও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র পিএসসি চায় যারা নেট বা সেট পাস করেছে তারাই এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারবে। কেমন? আর যে ইন্টারভিউর জন্য যখন আপনারা সিলেকশন হবেন তখন আপনারা একটা মেল পাবেন এবং সেখান থেকে আপনারা ইন্টারভিউর ডেট জানতে পারবেন। এবং সেখানে কিন্তু কোনো রকম এই সিএসসির মতো এই আপনাদের কতগুলো পাবলিকেশন রয়েছে, পিএইচডি রয়েছে কিনা, এমফিল রয়েছে কিনা, এগুলো কিন্তু কোনো রকম কিছুই নিয়ে যেতে হয় না। শুধুমাত্র আপনি যাবেন এবং আপনার ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা সিলেবাসটা দেখে নিই। এবং এই সিলেবাসটা যেটা আমরা দেখব সেটা কিন্তু পুরোটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রযোজ্য এবং অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্যও প্রযোজ্য। যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে, সেই গভর্নমেন্ট কলেজে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করার জন্য পিএসসির দ্বারা পরীক্ষাটা নেওয়া হয়। সেখানে সিএসসি কোনো রকম তাদের কোনো ওখানে ভূমিকা নেই। যেগুলো সেমি গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এইডেড কলেজ, সেই কলেজে সিএসসি পরীক্ষাটা নেয় আমাদের। কিন্তু যেখানে পুরোপুরি সরকারি কলেজ যেগুলো বা সরকারি স্কুল, সেই সরকারি স্কুল বা কলেজে পিএসসির দ্বারা পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, বিষয়টি বোঝাতে পারলাম আশা করি এবং পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। এবং আমরা চলে যাই যে সিলেবাসটা কেমন।
দেখুন পিএসসির সিলেবাস একেবারেই খুবই শর্ট একটা সিলেবাস, কারণ এখানে স্ক্রিনিং টেস্ট নেওয়া হয় এবং এই স্ক্রিনিং টেস্টের জন্য কিন্তু খুব ছোট করে একটা সিলেবাস দেওয়া হয়েছে। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঠ্য বইয়ের মধ্যে যে উপন্যাস, কাব্য, নাটক এবং প্রবন্ধ, ছোট গল্পগুলো পড়তে হচ্ছে, এইখান থেকে এই পাঠ্য বইয়ের থেকে প্রশ্ন আসছে। আগে প্রশ্ন আসতো 50 নম্বরের, এবং এখন সেখানে প্রশ্ন আসে 30, এবং ব্যাকরণে 20, এবং অন্যান্য যে প্রবন্ধগুলো আছে ওখান থেকে 20। তার 30, 20, 20 এই 70-এ পুরো ভাগ থাকে। আবার কখনো কখনো এর পরের বারের পরীক্ষাও শোনা যাচ্ছে যে এই পাঠ্য বইয়ের থেকে 40 এবং ব্যাকরণ এবং অন্য জায়গা থেকে 15 প্রশ্ন আসবে। তাহলে উপন্যাসের মধ্যে আমাদের কি পড়তে হচ্ছে? উপন্যাসের মধ্যে পড়তে হচ্ছে কৃষ্ণকান্তের উইল, আরণ্যক এবং বলয়গ্রাস, এই 3টে উপন্যাস পড়তে হচ্ছে। কাব্যের মধ্যে পড়তে হচ্ছে মেঘনাদ বধ কাব্য, তাও আবার চতুর্থ, ষষ্ঠ, নবম স্বর্গ, 3টে স্বর্গ পড়তে হচ্ছে, সম্পূর্ণ মেঘনাদ বধ নয়। জীবনানন্দ দাশের মধ্যে প্রথম 5টি কবিতা, বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা পড়তে হচ্ছে। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কবিতার থেকে কাব্যগ্রন্থ থেকেও প্রথম 5টি কবিতা পড়তে হচ্ছে। আর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কাব্যগ্রন্থ থেকে বিদ্রোহী, আমার কৈফত, এই 2টি কবিতা পড়তে হচ্ছে। নাটকের থেকে বিসর্জন এবং নরক গুলজার পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মনোজ মিত্রের। প্রবন্ধ থেকে নির্বাচিত প্রবন্ধ, কাজী আব্দুল ওদুদ প্রথম 5টি প্রবন্ধ, এবং অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ থেকে প্রথম 5টি প্রবন্ধ পড়তে হচ্ছে। ছোট গল্প থেকে পড়তে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘরৌদ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটি বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরিগিটি। কেমন? তাহলে ছোট গল্প থেকে আমাদের এই কটে পড়তে হচ্ছে। আর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের থাকছে মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। বৈষ্ণব কাব্য থেকে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, দীনবন্ধু, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী এবং সত্যেন্দ্রনাথ দত্ত। এটা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের এতটুকুই পার্ট আমাদের পড়তে হচ্ছে, কিন্তু আমাদের খুঁটিয়ে পড়তে হবে। আমরা আলোচনার বিশদে আসব, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণ পাঠটা রয়েছে। ব্যাকরণ পাঠের মধ্যে কি রয়েছে? সন্ধি, সমাস, প্রত্যয়, কারক ও বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, এগুলো ব্যাকরণের মধ্যে পার্ট। এই ব্যাকরণের পার্টের থেকে আমাদের পড়তে হচ্ছে। তাহলে প্রশ্নের ডিভাইডেশনটা এবার 2022-এ যে প্রশ্নটা এসেছিল সেখানে ডিভাইডেশনটা এরকম ছিল যে 40-এ যে আমাদের পাঠ্য বইগুলো দিয়েছে, উপন্যাস, ছোট গল্প, কাব্য, প্রবন্ধ, সেখান থেকে 40 নম্বরের প্রশ্ন এসছে। বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসছে 15, এবং এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এসছে 15। তাহলে এই গেল মোট 70টি প্রশ্ন, এবং 70টি প্রশ্নের মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। সেই নেগেটিভ মার্কিং অনুযায়ী কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু প্রশ্ন করতে হবে। প্রশ্নের মান একেবারেই সহজ হয়, আপনার প্রশ্নের মান দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে পড়াশোনা করতে হবে। তাহলে আরেকটু এখানে বলে নিই যে কেন আমরা যারা নেট সেটের পড়াশোনা করছি তারা কেন আমরা এই পিএসসির জন্য পরিশ্রম করব। ঠিক আছে? তাহলে কেন করব? কারণ দেখুন এখানে প্রথমে যে আমাদের বলা হয়েছে পাঠ্য বইয়ের মধ্যে, সেই পাঠ্য বইয়ের মধ্যে মেঘনাদ বধটা আমরা এই নেট সেটের মধ্যে পেয়ে যাচ্ছি সিলেবাসে। তাহলে এটা একেবারেই আমাদের এটার জন্য পড়া হয়ে যাচ্ছে। জীবনানন্দ দাশ পাচ্ছি, সুভাষ মুখোপাধ্যায় পাচ্ছি, কাজী নজরুল ইসলাম পাচ্ছি। তাহলে এই কবিতাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কাব্য কবিতা। এবার এখানে যে রয়েছে যে নির্বাচিত প্রবন্ধের মধ্যে সেরকম কোনো কিছু নেই। অন্নদাশঙ্কর রায়ের আগে ছিল, এখন নেই। এবং ছোট গল্পের মধ্যেও সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে দেখুন মঙ্গল কাব্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল আমরা কিন্তু পড়ছি। বৈষ্ণব কাব্যের মধ্যে এই যে 4জন কবির কথা বলা হয়েছে এটা কিন্তু নেটে পুরোপুরি আছে। তাহলে দেখুন 50% কিন্তু আমাদের এই পিএসসির যে সিলেবাস তা কিন্তু নেটের সিলেবাস থেকেই কভার হয়ে যাচ্ছে। আর ব্যাকরণের ক্ষেত্রেও কিন্তু তাই। দেখুন সন্ধি, সমাস, প্রত্যয়, কারক এগুলো কিন্তু আমাদের শিখতেই হচ্ছে নেটের জন্য। কেমন? তাহলে দেখুন ব্যাকরণের থেকেও অংশ রয়েছে, পাঠ্য বইয়ের থেকেও অংশ রয়েছে, এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তো রয়েছেই, এখান থেকে তো চেঞ্জ করার কিছু নেই, এগুলোও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। তাহলে কেন আমরা নেট সেট যারা পড়াশোনা করছি তাহলে কেন আমরা পিএসসির জন্য পড়াশোনা করব না? অনেকেই এই ভুলটা করে থাকেন, এই ভুলটা করবেন না। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এবং আমরা অবশ্যই পিএসসির জন্য প্রস্তুতি নেব, এবং সেখান থেকে কিন্তু আপনারা বাড়িতে প্রস্তুতি নিতেই পারেন আমাদের সঙ্গে। কেমন? তাহলে আমরা একটু দেখে নিই যে কিভাবে প্রশ্নগুলো আসছে। এগালো সিলেবাসের কথা। এবার আমরা দেখি যে কিভাবে 2015-র প্রশ্নটা আমি দেখাচ্ছি যে কিভাবে 2015-তে প্রশ্ন এসেছিল। দেখুন একেবারে খুবই সহজ 4টা একদম ফ্ল্যাট প্রশ্ন আসে, যেহেতু নেগেটিভ মার্কিং সেহেতু কিন্তু এখানে আমরা এই প্রশ্নগুলো এখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। কেমন? আমি একটা একটা করে উদাহরণ দিয়ে নিই যে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের সংখ্যা হলো 8টি। ঠিক আছে? তাহলে এই যে দেখুন এই যে প্রশ্নগুলো একেবারেই ফ্ল্যাট প্রশ্ন, সেই ফ্ল্যাট প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসছে আমাদের। নেট টাইপেরও কিছু প্রশ্ন আছে ফ্ল্যাট প্রশ্ন, সেই ফ্ল্যাট প্রশ্নগুলো কিন্তু এখানে আসছে। কেমন? সংখ্যা দেখুন একেবারে ফ্ল্যাট প্রশ্ন,
ঠিক আছে। অখিলে বিদ্যার কীর্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান কোন কবির রচনা থেকে নেওয়া হয়েছে? ঘনরাম চক্রবর্তী। তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখছি, রঙ্গমূলী নাটকের প্রকাশকাল কত, এইরকম যে ফ্ল্যাট প্রশ্নগুলো রয়েছে, এই ফ্ল্যাট প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমরা সহজেই এই পরীক্ষাটা কিন্তু পাশ করতে পারি। দেখুন, কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে এখানে। এখানে কোন কবির এই রচিত পদ, এক কথায় প্রকাশ করুন, যে নারীর হাসি মিষ্ট। হ্যাঁ, তাহলে এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু একেবারেই খুব সহজ একটা প্রশ্ন। আমরা কিন্তু সহজেই এই পিএসসি পরীক্ষাটা আমরা কিন্তু 6 মাস যদি পড়ি, বা 6 মাসও প্রয়োজন নেই, যদি 4 মাসও ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা এই পরীক্ষাটা ভালো মতো ক্র্যাক করতে পারবো। তাহলে আমি একটু স্ক্রল করে দিচ্ছি, আমি প্রশ্নগুলো পড়ে সময় নষ্ট করছি না, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একেবারে স্ক্রল করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনি 2022-এর যে প্রশ্নটা আছে সেটা দেখতে চাচ্ছেন কিনা। আমি সেই হিসাবে আপনাদের যদি রেসপন্স ভালো থাকে, তাহলে অবশ্যই আমি এই 2022-এর যে প্রশ্নটি এসছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, সেই প্রশ্ন নিয়েও আমরা একটা আলোচনা করতে পারি। অবশ্যই সেটা নিয়ে আমরা একটা ভিডিও পরবর্তীতে আনবো। কেমন? অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা খুব দ্রুত এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা চাইছি যে আপনারা পড়াশোনাতে থাকুন এবং প্রত্যেকটা পরীক্ষায় দিন। জানি দিনকাল ভালো নয়, তবুও আশা রাখা অনেকটাই ভালো, কারণ আমরা পড়াশোনার মধ্যেই আছি, আমাদের চেষ্টাটাই আমাদের সব কিছু, এবং এই চেষ্টাটা আমরা ছাড়বো না। সেই জন্য আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্রশ্নগুলো ভালো মতো দেখে আপনারা পিএসসির জন্যও কিন্তু প্রস্তুতি নিন। যারা চাইছেন, যারা নেট সেট পাস করে গেছেন, যারা মনে করছেন যে না আমি গবেষণার জন্য আরও চেষ্টা করছি পিএইচডির জন্য, এবং পিএইচডির চেষ্টার পাশাপাশি কিন্তু আমরা এই প্রস্তুতিটাও নিতে পারি। কেমন? তাহলে এই দেখুন, 13, 14, 15, 16, 17 নম্বর প্রশ্ন অবধি চলে এসেছি। দেখুন, মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, একেবারেই সহজ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অনেকটাই সহজ। হ্যাঁ, এক কথায় প্রকাশ করুন, ভগবান বিষ্ণুর সংখ্যের নাম কি? পাঞ্চজন্য। আমরা সকলেই এগুলো পড়েছি, একটু ভালো মতো পড়লেই কিন্তু আমরা পাশ করতেই পারি। কেমন? তাহলে আপনারা দেখে নিন একটু যে 18 অবধি আমরা চলে এসেছি। 100টা প্রশ্ন আছে এবং 100টা প্রশ্ন কিন্তু আপনাদের ঠিকঠাক করে করতে হবে, না হলে কিন্তু এটাতে নেগেটিভ মার্কিংয়ের সমস্যা আছে। যদি 3টে ভুল হয় তাহলে 1 নম্বর করে কাটা যাবে। এটা হচ্ছে পিএসসির নিয়ম। তিরিশ নম্বর প্রশ্ন এসছি, 31। আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম ধরনের প্রশ্নগুলো আসছে, এবং আপনারা অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রেখে পড়াশোনাগুলো করবেন। আমার মনে হয় যে পিএসসির পরীক্ষা দিতে গেলে পরে এই ধরনের প্রশ্নগুলোকে মাথায় রাখা খুবই প্রয়োজন, এবং বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু পিএসসি প্রচুর রিপিটেশন করে। সেই জন্য বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনারা চান, আমি অবশ্যই আলোচনা করব। আপনাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমি এই বিষয় নিয়েও আলোচনা করব। আমাকে কমেন্ট বক্সে জানান, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে দেওয়া রয়েছে, লিঙ্কে রয়েছে আমাদের ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা অবশ্যই যুক্ত হবেন এবং আমাকে জানাবেন যে কী ধরনের আলোচনা আপনারা চান। যেমন আমি সমস্তভাবেই প্রয়োজন আপনাদের মেটানোর জন্য তৈরি আছি, শুধু আপনাকে একটু জানিয়ে দেওয়ার অপেক্ষা। এই আপনারা দেখতে পাচ্ছেন 42 নম্বর প্রশ্নে চলে এসেছি। দেখুন, 42 নম্বর প্রশ্নটা একটু বলে দিই যে বিদ্রোহী কবিতায় কবি আমি শব্দটি কতবার ব্যবহার করেছেন। দেখুন, এটা কিন্তু নেট টাইপেরই একটা প্রশ্ন, কিন্তু ফ্ল্যাট। ঠিক আছে, আমাদেরকে এভাবেও কিন্তু পড়াশোনা করতে হবে। তাহলে প্রশ্নের ধরনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এই যে শূন্যস্থান পূরণও কিন্তু আসছে। হায় ইতিহাস ড্যাশ হাতে বাঁধা, অর্থনীতির হাতে বাঁধা। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। দেখুন, কারক থেকে কিন্তু 2টো প্রশ্ন আমরা পেলাম, এর আগেও পেয়েছি, এখনও পেলাম। ঠিক আছে, সন্ধি করতে দেওয়া হয়েছে। তারপরে কিভাবে আমরা ওই কাল জ্ঞাপক যে পদগুলো রয়েছে সেখান থেকে কিভাবে আমরা কাল নির্বাচন করব, সেই জায়গাগুলো দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আছে, আপনারা একটু দেখে নেবেন। জিঘাংসা শব্দটির প্রত্যয় কী? ঠিক আছে, প্রত্যয় থেকেও প্রশ্ন পাচ্ছি। তারপরে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদ সংখ্যাগুলো আমরা যেমন করে নেটে পড়াশোনা করেছিলাম বা করছি, সেইভাবেই কিন্তু আমাদের পিএসসির পরীক্ষাটাও করতে হবে। ঠিক আছে, 1584 শকাব্দে রচিত অনাদিমঙ্গল কাব্যের রচয়িতা হলেন, এখানে হিসেব করা হয়েছে কত, 78 শক, যেহেতু শক শব্দ হলো 78, সেই 78 দিয়ে যোগ করা হয়েছে। এই জায়গাগুলো কিন্তু আসছে আমাদের।
ঠিক আছে। 60 নম্বর প্রশ্নে আসছি। আপনারা একটু স্ক্রিন পজ করে করে দেখে নেবেন। দেখুন এখানে একটা প্রত্যয় এসছে এবং প্রত্যয়ের জায়গায় কী বসবে সেখানে কিন্তু আমরা বুঝতেই পারছি এখানে যে যাযাবর হবে। একেবারে বুঝিয়েই দিচ্ছে পিএসসি। নেটের মতো বা সেটের মতো কিন্তু করছে না, তারা সহজেই বুঝিয়ে দিচ্ছে যেহেতু স্ক্রিন টেস্ট, সেই জন্য এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং আপনাদের একটা সচেতনভাবে পরীক্ষাটা দিলে পরে কিন্তু আপনারা অবশ্যই সেখানে ক্লিক করতে পারেন। দেখুন শুদ্ধ বানান দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা খালি প্রশ্নটা একটু দেখে নিন যে কী ধরনের প্রশ্ন 2015 সালে আসতো। আসলে এখান থেকেও কিন্তু এবার প্রশ্ন রিপিট হয়েছে, পরের বারও হবে। এই যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন বারবার করে রিপিট হচ্ছে, ঠিক আছে। 91 নম্বর, 92-এ চলে এসেছি, 93-ও দেখতে পাচ্ছেন কী ধরনের প্রশ্নগুলো। একটাও ওরকম নেটের মতো প্রশ্ন নেই, সেটের মতোই প্রশ্ন আছে এবং সেখান থেকে কিন্তু আমরা এইভাবে প্রশ্নগুলো পাচ্ছি। আপনারা একটু দেখে নিন। আমরা শেষে পৌঁছে গেছি এবং 100 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শুদ্ধ শব্দটি নির্বাচন করুন, কোনটা শুদ্ধ শব্দ। তাহলে বানানগুলোর দিক থেকেও কিন্তু আমরা সচেতন থাকতে হবে। তাহলে পিএসসির যে প্রশ্ন আমরা আজকে আলোচনা করলাম, কীভাবে সিলেকশন পদ্ধতি রয়েছে, কীভাবে আমরা পড়াশোনা করব, তার প্রশ্নের ধরন কীরকম আছে, এবং আপনারা যদি আমাকে জানান কমেন্টে, আমি অবশ্যই 2022 সালের একেবারে আপডেটেড যে প্রশ্নটা লাস্ট পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করতে পারি। আজকে এই পর্যন্তই। পরে কোনো আরেকটু নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং নেট সেটের প্রস্তুতি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। যারা নেট সেটের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হন। আমরা নেটের কিন্তু প্রস্তুতি একদম শুরু করে দিয়েছি এবং থাকবে মক টেস্ট এবং আপনাদের পড়াশোনাও কিন্তু একেবারেই যেন শুরু হয়ে যায়, কারণ ডিসেম্বরের টার্গেট যে সেট নেট পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনাদের টার্গেট হওয়া উচিত। এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনায় থাকুন এবং লক্ষ্যে স্থির থাকুন। সাফল্য একদিন আসবেই।